আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। শুভেচ্ছা নেবেন। ওয়াই শুড ইউ নো দ্য হিস্ট্রি অফ ইয়োর ল্যান্ড, অর্থাৎ আপনি যে প্লেসে জন্ম নিয়েছেন সেই প্লেসের হিস্ট্রি আপনাকে কেন জানতে হবে। এটার বেসিক উত্তরে যদি আমি যাই তাহলে একদম সিম্পলি উত্তর হবে, আমি যদি আমার এই প্রজন্মের সাথে অতীত প্রজন্মকে কম্পেয়ার করতে চাই, এই প্রজন্মের চলমান অবস্থা, লিডারশিপ কিংবা অর্থনৈতিক অবস্থার সাথে অতীত প্রজন্মকে কম্পেয়ার করতে চাই, তাহলে আমার মধ্যকার সেতুবন্ধন হিসাবে কাজ করবে হিস্ট্রি। আমি যদি আমার জনপদের অতীত হিস্ট্রি সম্পর্কে না জানি তাহলে আমি এটা কম্পেয়ার করতে পারবো না। আমি যে জনপদের আলোচনা করছি সেই জনপদের এক সময়কার লিডারশিপ ছিল আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহি আলাইহির হাতে। এখানে নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম তসনা, ইব্রাহিম চতুলি, সালাম মিনিস্টার, হাবিবুর রহমান তুতা ওরফে তোতা উকিলের মতো ব্যক্তিবর্গ, যাদের বিরুদ্ধে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও কখনো করাপশন কিংবা স্বজনপ্রীতির লেজও খুঁজে পাওয়া যায়নি। সেই জনপদের চলমান নেতৃত্বের সাথে যদি আমি অতীতের নেতৃত্বকে কম্পেয়ার করি তাহলে খুব সিম্পলি একটা গল্প আমাকে বলতে হয়। 2022-তে সমগ্র সিলেট প্লাবিত, শুধু সিলেট জেলা নয় বরং সিলেট বিভাগই বটে। আমি আমার নিজ উপজেলা চেয়ারম্যানের অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, কিছু লোককে আমি বেরিয়ে যেতে দেখলাম যাদের হাতে সরকারি কিছু ছাতা ছিল, শুকনা খাবার ছিল, আরো কিছু উপটৌকুন ছিল। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এগুলো কোথা থেকে পেলেন? তিনি বলছেন উপজেলা চেয়ারম্যান মহোদয় গিফট করেছেন। তিনাকে আমি জিজ্ঞাসা করছিলাম মূলত এই বরাদ্দগুলো কার জন্য এসেছে। অবভিয়াসলি এই বরাদ্দগুলো আমাদের সমাজে ক্লাসিজমের মধ্যে আমরা যেটা লয়ার ক্লাস বুঝি সেই লয়ার ক্লাসের জন্য এসেছিল। প্রশ্ন করছিলাম আপনি কেন নিচ্ছেন? তিনি বলছেন উপজেলা চেয়ারম্যান মহোদয় গিফট করেছেন। তো এই জায়গায় যদি আমি কম্পেয়ার করি সালাম মিনিস্টারের লিডারশিপ, মুশাহিদ বাইমপুরের লিডারশিপ এবং চলমান লিডারশিপের মধ্যকার, তাহলে দিবালুকে সুস্পষ্ট যে আমরা একটা আনকরাপ্টেড লিডারশিপ থেকে একটা করাপ্টেড কিংবা নেপোটিজম লিডারশিপের দিকে এগুচ্ছি, যা কখনোই এই জনপদের জন্য কমপক্ষে কাম্য নয়। যদিও 2019-এ কানাইঘাটের যে উপজেলা পরিষদ নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটিতে মানুষ অ্যান্টি করাপশন ফাইটিং এর একটা অংশ হিসাবে ভোট করছিল, অর্থাৎ সেই নির্বাচনের মূল ন্যারেটিভই ছিল করাপ্টেড অর আনকরাপ্টেড, কাকে আপনারা বাছাই করবেন। মানুষ তখন আনকরাপ্টেড একটা লোককেই বাছাই করছিল। যাই হোক, আমরা আমাদের মূল পর্বে যাই। আধুনিক কানাইঘাট কিংবা মডার্ন কানাইঘাটের ইতিহাসটা শুরু করতে হবে আমাদেরকে মার্চ 17 সাল 1835 থেকে। তার ঠিক আগের দিনে অর্থাৎ 16 মার্চ 1835 সাল স্বাধীন যুক্তরাজ্যের রাজা ইন্দ্র সিংহকে ক্যাপ্টেন লিস্টার হ্যারি গ্রেফতার করে বর্তমান সিলেটের এমসি কলেজের যে মুরারি টিলাটি রয়েছে সেখানে নিয়ে গৃহবন্দী করে রাখেন এবং ওই দিনই স্বাধীন যুক্তরাজ্যের সূর্য স্তমিত হয়ে জনতা ব্রিটিশ রাজ্যের অংশ হিসেবে সিলেটের কালেক্টরেটের নিয়ন্ত্রণে পরিচালিত হতে শুরু করে সাল 1840। আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্রিটিশরা কানাইঘাটের মুলাগুল পরগনার লক্ষ্মীপুর গ্রামের ঝর্ণা টিলা নামক প্লেসে একটি থানা স্থাপন করে। সে সময় থানাকে পুলিশ স্টেশন বলা হতো। তো মুলাগুল অঞ্চলে স্থাপিত এই থানাকে আসলে কানাইঘাট থানা বলা হতো কিংবা মুলাগুল থানা বলা হতো, ইতিহাসে তার সুস্পষ্টভাবে কোনো উল্লেখ পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় যে যেহেতু মুলাগুল পরগনায় থানাটি স্থাপিত ছিল, এটাকে মুলাগুল থানা হিসাবেই বলার অবকাশটা বেশি। এই যুক্তিতে যদি আমরা মেনে নেই তাহলে তৎকালীন সময়ে কানাইঘাট কোনো থানা ছিল না, মূলত মুলাগুল থানার একটি অংশ হিসাবে কানাইঘাট পরিচালিত হচ্ছিল। তার ঠিক 40 বছর পর সাল 1880 মুলাগুল থেকে থানাকে স্থানান্তর করে আজকের কানাইঘাট সদরের যে অবস্থান এখানে নিয়ে আসা হয় এবং এই পুলিশ স্টেশনকে কেন্দ্র করেই এখানে ব্যবসা বাণিজ্য এবং বিল্ডিং প্রসাদ গড়ে উঠতে শুরু করে আজকের আধুনিক কালের কানাইঘাট তৈরি হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের শুরুতে কানাইঘাটের শিক্ষা ব্যবস্থার যে ইতিহাস আমরা দেখতে পাই সেখানে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত এই জনপদের শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে। সাল 1874 কানাইঘাটের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে যাত্রা শুরু করে জিঙ্গাবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসা। তার ঠিক কয়েক বছর পর সাল 1893 প্রতিষ্ঠা পায় কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসা। পরবর্তীতে যেটাকে 1956-এ প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহি আলাইহি নাম পরিবর্তন করে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসায়
রূপান্তর করেন। তার ঠিক 5 বছর পর সাল 1898-এ প্রতিষ্ঠিত হয় উমরগঞ্জ ইমদাদুল উলুম কামিল মাদ্রাসা। ধরে নেওয়া হয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া এই জনপদের মানুষ শুরু থেকেই ধার্মিক, অ্যান্টি করাপশন এবং স্বাধীনতার প্রতি যথেষ্ট সক্রিয় ছিল। ব্রিটিশের বিরুদ্ধে এই জনপদের ঐতিহাসিক যে ব্যাটল অফ কানাইঘাট তা দক্ষিণ এশিয়ার ইতিহাসকে অন্যান্য পর্যায়ে নিয়ে গিয়েছে। মার্চ 23 সাল 1922 প্রখ্যাত রাজনীতিবিদ ইব্রাহিম তসনার নেতৃত্বে কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে একটি ইসলামী সম্মেলন কানাইঘাট বাজারে অনুষ্ঠিত হবে। কিন্তু তার ঠিক আগের দিন অর্থাৎ 22শে মার্চ রাত্রে সুরমা ভ্যালির তৎকালীন কালেক্টর J.E. ওয়েবস্টার এক সার্কুলার জারি করে ঘোষণা দেন আগামীকাল কানাইঘাটে কোনো প্রকার ইসলামী সমাবেশ করা যাবে না। কিন্তু যে জাতির যাত্রা শুরু হয়েছিল ইসলামিক মন মানসিকতার মধ্য দিয়ে, স্বাধীনতা সক্রিয়তার মধ্য দিয়ে, যারা তাদের যাত্রা শুরু করেছিল মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠানিকতার মধ্য দিয়ে, তাদেরকে কি আর এভাবে বলে দমন করা যায়? তাই তো ব্রিটিশ সরকার আবার আরেক ধাপ বেড়ে পরদিন সকালে ব্রিটিশ রুলস অনুযায়ী 144 জারি করে। 144 আজও পর্যন্ত বাংলাদেশের আইনে বলবৎ রয়েছে। তার অর্থ হচ্ছে সভা সমাবেশ নিষিদ্ধ এবং এখানে যদি কেউ আসে তাহলে তার উপরে গুলিবর্ষণ করা বৈধ। ব্রিটিশের 144 মানার জন্য কানাইঘাটের মানুষ তখন প্রস্তুত নয়। ইব্রাহিম তসনার নেতৃত্বে পরদিন তারা যথাসময়ে সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন এবং ব্রিটিশ সরকারের কাছে আর কোনো পথই যখন খোলা ছিল না তখন তারা অনর্গল গুলিবর্ষণ করতে শুরু করে। জায়গায় জড়ে যায় মৌলভী আব্দুল সালাম, মোহাম্মদ মুসা মিয়া, আব্দুল মজিদ, হাজি আজিজুর রহমান, ইয়াসিন মিয়া সহ 6টি তাজা প্রাণ, যাদেরকে দক্ষিণ এশিয়ার ইতিহাসে, স্পেশালি সিলেটের ইতিহাসে এবং বিশেষ করে কানাইঘাটের ইতিহাসে ব্রিটিশ বিরোধী প্রথম শহীদ বলা হয়। ওই দিন আহত হয়েছিলেন প্রায় 34 জন। সাল 1905 যখন ভারত উপমহাদেশের ইতিহাস বিভাজিত বঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ আন্দোলনের মধ্য দিয়ে, অর্থাৎ এক গ্রুপ তখন বঙ্গভঙ্গের পক্ষে কাজ করছেন তো আরেক গ্রুপ বঙ্গভঙ্গে রদের পক্ষে কাজ করছেন, এই সময় মূলত কানাইঘাটে মাধ্যমিক স্কুল শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু হয়। 1947 রেডক্লিফের মানচিত্রে এবার দেশ ভাগ হবে, অর্থাৎ ভারত ভেঙে দুটুকরো হবে, পাকিস্তান এবং ইন্ডিয়া। এমত অবস্থায় সিলেট তখন যেহেতু আসামের একটি জেলা, সুতরাং সিলেটবাসীকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বুট অফ রেফারেন্ডাম আয়োজন করা হয়। পাকিস্তানের সাথে যাবে নাকি ইন্ডিয়ার সাথে থাকবে সেই পক্ষে বিপক্ষে তারা ভোট দিবে। তখন সিলেটের মানুষ পাকিস্তানের পক্ষে যাওয়ার ভোট দেয় এবং সিলেট পূর্ব পাকিস্তানের একটা অংশ হয়। সে অর্থে কানাইঘাট তখন পূর্ব পাকিস্তানের একটা অংশ। 47 থেকে 1971 পর্যন্ত দীর্ঘ সময় অতিক্রম হলো পূর্ব পাকিস্তানের একটা অংশ হিসেবে কানাইঘাট তার যাত্রা অব্যাহত রাখলো। 1971-এ সারা পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যেভাবে ফুঁসে উঠেছিল, কানাইঘাট কোনোভাবেও তার থেকে পিছিয়ে ছিল না, তার সর্বোচ্চটুকু নিয়ে অংশগ্রহণ করেছিল। 1971 সালে কানাইঘাটের ইতিহাস নিয়ে পৃথক একটি ভিডিও করব বলে এখানে 71-এর ইতিহাস আসলে আমি বিস্তরভাবে আলোচনা করতে চাচ্ছি না। শুধুমাত্র এটুকু জেনে রাখা দরকার যে ডিসেম্বর 4, 1971-এ কানাইঘাটের স্বাধীনতা অর্জিত হয়। 391 বর্গ কিলোমিটারের কানাইঘাট সিলেটের গোয়েনঘাট উপজেলার পর বর্তমান সময়ে সর্ববৃহৎ উপজেলা হিসাবে স্বীকৃত। সাল 1983 মার্চ 24 হুসাইন মোহাম্মদ এরশাদের সরকার এক সার্কুলারের মধ্য দিয়ে বাংলাদেশের সবগুলো থানাকে অর্থাৎ ব্রিটিশ প্রতিষ্ঠিত পুলিশ স্টেশনগুলোকে উপজেলায় রূপান্তর করে উপজেলা পরিষদ গঠন করে। প্রশাসনিক সুশৃঙ্খলা এবং প্রশাসনিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে হুসাইন মোহাম্মদ এরশাদের এই কাজটি অত্যন্ত প্রশংসনীয় ছিল। তখন থেকে কানাইঘাট একটি উপজেলায় রূপান্তর হয় এবং উপজেলা হিসাবে তার যাত্রা শুরু করে। লুবাছড়া চা বাগান, পাঁচপীরের মুকাম, কাঁঠালবাড়ি, মিরাপিংসার মাজার সহ অসংখ্য ঐতিহাসিক স্পট নিয়ে দাঁড়িয়ে থাকা এই জনপদের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী যে কাজটি ছিল সেটা হচ্ছে অ্যান্টি করাপশন ফাইটিং। অর্থাৎ এখানের এই জনপদের মানুষ যতদিন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, প্রত্যেকবারই তারা দুর্নীতির বিরুদ্ধে অবিচল ছিল। আর কারণ হিসাবে ধরে নেওয়া হয় ব্রিটিশ রাজের শুরুতে এখানকার মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে যাতায়াত। ধর্মীয় অনুভূতির কারণেই এই জনপদের মানুষগুলো কখনো কোনো দুর্নীতিবাজকে কিংবা ব্রিটিশদের সরে যাওয়ার পর
ঔপনিবেশিক আর কোনো শাসন ব্যবস্থাকে কখনোই প্রশ্রয় দেয় নাই। সুরমা এবং লুবার পাড়ের এই জনপদকে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে আধুনিককালে সর্বাগ্রে যাকে ধরা হয় তিনি হচ্ছেন ইব্রাহিম তসনা। সাল 1872 টু সাল 1931 পর্যন্ত তিনি কানাইঘাটের নেতৃত্ব দিয়েছেন। কানাইঘাটের মানুষ তাকে বারবার লিডারশিপে রেখেছিল, শুধু তার কোয়ালিটি ছিল কখনোই করাপশনের সাথে জড়াননি। তার ঠিক পরে কানাইঘাটের নেতৃত্বের হাল ধরেন ইব্রাহিম চতুলি। সাল 1894 টু 1984 প্রায় 100 বছর কানাইঘাটের মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বর্ষিয়ানো এই নেতারও অন্যতম কোয়ালিটি ছিল তিনি কখনো করাপশনকে প্রশ্রয় দেননি কিংবা করাপশনের সাথে জড়াননি। এই জনপদের পরবর্তী নেতৃত্বে আসেন আব্দুস সালাম মিনিস্টার, সালাম মিনিস্টার কিংবা আব্দুস সালাম, যিনি 1906 টু 1999 পর্যন্ত কানাইঘাটকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি শুধুমাত্র কানাইঘাটকে স্থানীয়ভাবে নেতৃত্ব দিয়েছেন এমন নয়, 1952 থেকে 1962 পর্যন্ত হি ওয়াজ দ্য রেভিনিউ মিনিস্টার অফ ওয়েস্ট পাকিস্তান। অসাধারণ নেতৃত্ব কোয়ালিটির মধ্যে ছিল অ্যান্টি করাপশন মনোভাব। কানাইঘাটের মানুষ তাকে বারবার সুযোগ দিয়েছিল, এজন্যই যে কখনো তিনি দুর্নীতির সাথে আতত করেননি কিংবা তার জীবনী ঘাটাঘাটি করলে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দুর্নীতির লেজ মাত্র পাওয়া যায়নি। এই জনপদের পরবর্তী নেতৃত্বে আসেন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন। শুধুমাত্র কানাইঘাট নয়, শুধু সিলেট নয়, বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বব্যাপী কানাইঘাটের মুখ উজ্জ্বল করেছিলেন আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহি আলাইহি। সাল 1907 জন্মগ্রহণ করা ইসলামিক ব্যক্তিত্ব 1970 পর্যন্ত কানাইঘাটকে নেতৃত্ব দিয়েছিলেন এবং হি ওয়াজ আ মেম্বার অফ থার্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান। আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহি আলাইহির পর জাতীয়ভাবে এই নেতৃত্বের হাল ধরেন হাবিবুর রহমান তুতা ওরফে তুতা উকিল। 1919 সালে জন্ম নেওয়া তুতা উকিল কানাইঘাটকে নেতৃত্ব দিয়েছিলেন 1978 সাল পর্যন্ত। তারপরে জাতীয়ভাবে এখানকার নেতৃত্বের বিশাল এক শূন্যতা তৈরি হয়। অত্যাধুনিক সময়ে জাতীয়ভাবে এই জনপদকে নেতৃত্ব দেওয়া আরেক ব্যক্তিত্বের নাম আবুল হারিস চৌধুরী। নভেম্বর 1 সাল 1952 জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ইহকাল ত্যাগ করেন সেপ্টেম্বর 3, 2021। এখানকার স্থানীয় নির্বাচন বলা হোক কিংবা জাতীয় নির্বাচন বলা হোক, এই নির্বাচনগুলোতে এই জনপদের মানুষের সবচেয়ে বড় আকর্ষণ থাকে কোনো করাপ্টেড ব্যক্তিকে তারা কখনোই ইলেক্টেড করতে চায় না। এই জনপদের 2024 ইলেকশন আসন্ন। এই ইলেকশনে ঐতিহ্যগত দিক থেকে যে ইতিহাস ঐতিহ্য কানাইঘাটের মানুষ লালন করে, তারা আবারও সেই দিকেই প্রস্তুতি নিচ্ছে এবং নেবে বলেই ধারণা করা হয়। কারণ একটি জনপদের লোক যখন তার অতীত ইতিহাসকে দেখে, তার অতীত ইতিহাসকে ফলো করে এবং অতীত ইতিহাসের পথে হাঁটে, তখন তারা ঔপনিবেশিক কোনো নেতার নেতৃত্ব কিংবা করাপ্টেড কোনো লোককে ইলেক্টেড করার মতো মন মানসিকতা কখনোই লালন করে না। আধুনিক কানাইঘাটের ইতিহাসের আজকের পর্ব এখানেই। আগামী পর্বে এক্সপোজড অফ পলিটিশিয়ান অফ কানাইঘাট। সে পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম।